হিসাবে উপস্থিত রয়েছেন এই যশোরের কৃতি সন্তান মরহুম তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সহধর্মিনী তরিকুল ইসলাম সাহেবের মৃত্যুর পরে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা যিনি এই যশোরে তুলে ধরেছিলেন সেই প্রিয় নেত্রী বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে জাতীয়তাবাদী দল খুলনা বিভাগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন রাজনীতিবিদ সজ্জন ব্যক্তিত্ব নন্দিত জননেতা জনাব আলহাজুল ইসলাম অমিত উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সৈয়দ শরীফুল হক সরুয়াই উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ রশিদ খোকন ভাই উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সভাপতি সরদার জামান সহ সভাপতি নিসারউদ্দিন শফি উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম উপস্থিত রয়েছেন আজকের এই গণসমাবেশের সঞ্চালনা করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব যশোর জেলার জনাব সাজিদুর রহমান সাগর সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের এবং যশোর জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সমবেত ভাই ও বোনেরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, গত 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার পেয়েছেন। আমরা নির্বাচিত হয়েছি। আজকে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, তারেক রহমান যখন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করছেন তখন নতুন করে আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। 17 বছর যে ফ্যাসিবাদ সরকার বাংলাদেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছিল, বাংলাদেশের মানুষকে নির্যাতনে ক্ষতবিক্ষত করেছিল, 17 বছর যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে, প্রায় 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল, সেই ফ্যাসিবাদী সরকার 24 সালের 5ই আগস্ট পালিয়ে গিয়েছিল। আজকে তারা নতুন করে আবার আস্ফোরণ দেখাচ্ছে ওই বিদেশের মাটিতে বসে। বন্ধুদেরকে বলতে চাই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনাদের প্রিয় নেত্রী ফেসিবাদ শেখ হাসিনা নাকি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসছে। ধন্যবাদ জানাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক জনগণ অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা শেখ হাসিনাকে বরণ করার জন্য অপেক্ষা করছি। আপনি আসবেন, আপনাকে শুধু অনুরোধ জানাই ওই রাস্তা দিয়ে আপনাকে বরণ করা হবে। আমরা 5ই আগস্ট আপনাকে বরণ করেছিলেন। মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না, আপনি পালিয়েছেন, আপনি বারবার পালিয়েছেন। পালায় নাই দেশনেত্রী বেগমের খালেদা জিয়া। দেশনেত্রী বেগমের খালেদা জিয়া একটি নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেদিন ফখরুদ্দিন মাইনুদ্দিন হটিয়েছিল, কিন্তু দেশনেত্রীকে বিমান প্রস্তুত করে রেখেছিলেন। বারবার ফখরুদ্দিন মাইনুদ্দিন বলেছিলেন দেশনেত্রীকে বিদেশে চলে যাওয়ার জন্য। সেদিন বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগমের খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই। যদি
বাঁচবো, বিদেশে আমি যাবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেদিন এই চিরচিত মনোভাব দেখে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল। সত্য শেখ হাসিনা ফেসিবাদ আমরা সবাই জানি। শেখ হাসিনা পালিয়েছে, আমি মনে করি সেখানে সাপ্তাহ ক্লোজ হয়েছে। আমি টুঙ্গিপাড়ার মানুষ। শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যতবার নির্বাচিত হয়েছে ততবার ব্যালটের সিল মেরে নির্বাচিত হয়েছে। এই প্রথম টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে, জাতীয় পার্টির পক্ষে, তারেক রহমানের পক্ষে ধানের শীষে ম্যান্ডেট দিয়েছে। আমরা নির্বাচিত হয়েছি। কখনো কল্পনা করি নাই একটি 4 ভোট দেওয়ার জন্য, কখনো একজন কর্মীকে উদ্বুদ্ধ করি নাই। অতএব জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশে রয়েছে। আপনি আসেন, কোন সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, এতে একটা জ্বালা অনেক আগে সারিয়েছি, নতুন করে জ্বালা আবার শুরু হয়েছে। আরেকটি বিরোধী দল, তারা যে কখন কি বলে আমরা বুঝি না। সংসদের ভিতরে একটা বলে, সংসদের বাইরে যে আরেকটা বলে। এই নির্বাচনের সময় আমরা শুনেছি তাদেরকে বলতে, বিএনপি সংস্কার চায় না, শুধু নির্বাচন করে। সময় রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা বাংলাদেশের মানুষের সামনে প্রণয়ন করেছিল তারেক রহমানের নেতৃত্বে। কিন্তু এই যে বিরোধী দল, ওনারা বলে বিএনপি সংস্কার চায় না, বিএনপি নির্বাচন করে। যখন তারা এই কথাগুলো বলছিল তখন তারা বাংলাদেশের 300 আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তখন কিন্তু বিএনপি 300 আসনে প্রার্থী ঘোষণা করে নাই। অতএব তাদের মুখে ছিল সংস্কার, অন্তরে ছিল নির্বাচন। আর তাদের মুখে একটা, অন্তরে একটা, তাদেরকে কি বলে আমি জানি না। উপস্থিতি, এরপরে দেখলাম আবার নতুন বয়ান শুরু হলো। পিয়ার ছাড়া নির্বাচন হবে না, পিয়ার ছাড়া নির্বাচন করতে দেব না। যখন এই পিয়ারের কথা বলে, আর আমি যতটুকু পিয়ার বুঝি, পিয়ার হচ্ছে তুই ওই কর্নার দিয়ে একটু অডিয়েন্স দিয়ে দে। অর্থাৎ ওনাদের মুখে ছিল পিয়ার, আর অন্তরে ছিল প্রচলিত নিয়মের নির্বাচন। যাদের অন্তরে একটা আর মুখে আরেকটা, তাদেরকে কি বলে আমি জানি না। সংসদে গেলাম, আবার একই বলার জুলাই সড়ক বিএনপি বারবার বলেছে, বিএনপি বলেছে সেই বাস্তবায়ন করেছে। বিএনপি বলেছে সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সড়ক স্বাক্ষরিত হয়েছে, বিএনপি সেই জুলাই সড়ক অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তোমরা বলে বিএনপি জুলাই সড়ক মানছে না, বিএনপি কোন ভোট মানছে না। এটা ওনাদের মুখে, অন্তরে কি আছে জানি না। প্রিয় উপস্থিতি, শুধু বলতে চাই, বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে যেভাবে আস্থা রেখেছিল, বাংলাদেশের মানুষ যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আস্থা রেখেছিল, ইনশাআল্লাহ একটি অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের উপরেও বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে। শুধু আপনাদেরকে বলি, ধৈর্য ধারণ করুন। তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করে না, তারেক রহমান প্রতিশোধের রাজনীতি করে না, তারেক রহমান সাম্যের রাজনীতি করে, তারেক রহমান মানবিকতার রাজনীতি করেন। তারেক রহমান সম্পর্কে আপনারা জানেন এবং বোঝেন। তারেক রহমান দীর্ঘ 17 বছর অনিচ্ছাকৃত করে নির্বাসিত জীবন যাপন করেছেন। তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের রাজপরিবারে গেলে বাংলাদেশের মাটি স্পর্শ করেছিলেন। সেদিন আপনারা দিয়েছিলেন ওই ঢাকার 300 ফিটে তারেক রহমান লক্ষ কোটি মানুষের সামনে বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্যের মধ্যে কোন সমালোচনা ছিল না, তার বক্তব্যের মধ্যে কোন প্রতিহিংসা ছিল না, কোন প্রতিশোধের কথা ছিল না। তারেক রহমান বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। এদেশের মানুষের জন্য আমার পরিকল্পনা রয়েছে, এদেশের জন্য আমার পরিকল্পনা রয়েছে। শুধু বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আর আমরা যখন এই অনিন্দ
ইসলামীদের হাতে এই যশোরে শক্তিশালী করবো। ইনশাআল্লাহ অরিন্দ ইসলামীদের হাত শক্তিশালী হলেই তারেক রহমানের হাত শক্তিশালী হবে। ইনশাআল্লাহ তারেক রহমানের হাত শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনে যে ষড়যন্ত্র, যে অপশক্তি আবারও মাথা চালিয়ে ওঠার চেষ্টা করছে, অতীতে যেভাবে আপনারা রাজপথে রুখে দিয়েছেন অরিন্দ ইসলামীদের নেতৃত্বে, ইনশাআল্লাহ আগামী দিনেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোরের জেলা শাখা অরিন্দ ইসলামীদের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয়তাবাদের পতাকা উপরের দিকে তুলে ধরবে। এই প্রত্যাশা রেখে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য মানবিক অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত মাদকমুক্ত এবং একটি সন্ত্রাসবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যাশায় সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ অবরোধ, দেশনেত্রী খালেদা অবরোধ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমার রাইটে আছে, পুরো রাইটে আছে, পুরো রাইটে আছে। আজকের এই গণসমাবেশে বিশেষ অতিথি যশোরের মানুষের আপনজন, রাজপথের শেখ হাসিনা হটাও আন্দোলনের সবচেয়ে অগ্রণী নেতৃত্ব দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জ্বালানি খনিজ বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা অরিন্দ ইসলামী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনি আমার সামনাসামনি দাঁড়ান তাহলে। ভাই ক্যামেরা আছে ভাই আমরা তো আছি ভাই, আমি আপনার এখানে দিলে কিন্তু আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের উদ্যোগে আয়োজিত এই গণসমাবেশ, যেই গণসমাবেশের সভাপতিত্ব করছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক স্নেহাস্পদ মোস্তফা ফয়সাল, উপস্থিত আছেন আজকের আয়োজনের প্রধান অতিথি যশোরের গণতন্ত্র সকল আন্দোলনে যিনি গণতন্ত্রকামী মানুষকে সাম্প্রতিক নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের মূল আকর্ষণ, যাকে কেন্দ্র করেই আজকের এই আয়োজনটি আমরা করবার চেষ্টা করেছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদে বিপ্লবী সভাপতি, যিনি ফ্যাসিস্টের ঘাঁটি গোপালগঞ্জে গণতন্ত্রের পতাকা উড্ডীন করেছেন, আমাদের সেই প্রিয় নেতা উপস্থিত যশোর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল সাবু, সাধারণ সম্পাদক জনাব দেওয়ান হোসেন খোকন, গোপালগঞ্জের আরেক কৃতি সন্তান গণতন্ত্রকামী জনতার সাথে যিনি রাজপথে আমাদের সাথে প্রতিটি মুহূর্ত রাজপথ প্রকম্পিত করেছিলেন সেই সর্দার নুরুজ্জামান, উপস্থিত মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ, সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আমাদের আরেক ছোট ভাই স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের বিপ্লবী সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, উপস্থিত যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবক দলের ভাই বোনেরা, গণতন্ত্রকামী মানুষের একাংশ প্রিয় যশোরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্যের শুরুতেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যে 68 জন সহযোদ্ধার জীবন দিয়েছেন এই যশোরের মাটিতে, আমি তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করার মুহূর্তে, প্রতিটি বার প্রতিটি মুহূর্তে আমার ভাবনায় যে বিষয়টি উঠে আসে, আমরা হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যারা গণ অভ্যুত্থানের অংশ হতে পেরেছে। আমরা হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যারা শেখ হাসিনার পতন দেখতে পেরেছি। আমাদের এই 68 জন সহকর্মীও কিন্তু শেখ হাসিনার পতন দেখবার কথা ছিল। সৃষ্টিকর্তা তাদের ভাগ্যের লিখন ভিন্নভাবে লিখেছেন বলেই সে সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। তাই আমরা সেই সৌভাগ্যবান, কারণ খুন গুমের তালিকায় আমাদের নামটি অন্তর্ভুক্ত হয়নি। তাই আজ
এই জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি আয়োজনে আমি মনে করি স্রষ্টার দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমরা নতুন করে বাংলাদেশ গড়বার সুযোগ পেয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আজ যখন সরকার গঠন হল, বাংলাদেশের জনগণের অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষার এই সরকার 18 বছর যাবৎ গণতন্ত্রহীন এই জনতা তার প্রতিটি প্রয়োজন, প্রতিটি স্বপ্ন, প্রতিটি প্রত্যাশা, প্রতিটি দাবি বাস্তবায়ন দেখতে চায় এই সরকার। তাই তার কেউ অপেক্ষা করতে রাজি নয়। যদিও ফ্যাসিস্ট জামানায় প্রায় 16টি বছর তার অপেক্ষা করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের 2টি বছর তাদের অপেক্ষা করতে হয়েছে, কিন্তু তারপরও আজ খুব অল্পতেই অনেকাংশ আমাদের ধৈর্য চুক্তি হচ্ছে। আমি এটাকে কোনোভাবেই সমালোচনার দৃষ্টিতে দেখতে চাই না, কারণ জনগণ অনেক প্রত্যাশা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী চেয়ারটি উপহার দিয়েছে। আর তাই আমাদের নেতা তারেক রহমান প্রতিটি মুহূর্ত এই দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেছে। আমাদের যাদের সুযোগ হয়েছে তার সাথে সরকারে থাকবার আমরা জানি কি প্রাণান্তকর পরিশ্রম তিনি করছেন, আর আমরা কতটা ব্যস্ত আমাদেরকে রাখছেন। প্রিয় ভাই বোনেরা, এই ব্যস্ততা শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটাবার জন্য, এই ব্যস্ততা শুধুমাত্র বাংলাদেশের প্রতিটি ঘরে সুখের ছোঁয়া লাগাবার জন্য। আমি জানি যে প্রত্যাশা নিয়ে রাজপথে আমার সাথে আপনারা মিছিলে সামিল হয়েছেন, আমি জানি যে অপেক্ষার প্রহর কারাগারের ওই সেলগুলোতে আমাদের কেটেছে, আমরা হয়তো মনে করেছি রাতারাতি আপনার আমার স্বপ্নের বাস্তবায়নে। প্রিয় সাথী ও ভাইরা, ভুলে গেলে চলবে না, আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, যারা বিশ্বাস করি ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। রাজনীতি করতে এসেছি বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের নিমিত্তে, নিজের ভাগ্য পরিবর্তনের আশায় আমরা কেউ রাজনীতি করছি। তাই আমার প্রিয় নেতা বহুবারই বলেছেন, যার কাছে নিজের ব্যক্তির স্বাচ্ছন্দ্য গুরুত্বপূর্ণ, যার কাছে নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন গুরুত্বপূর্ণ, বুঝতে হবে রাজনীতিটা আসলে তার কিংবা তাদের জন্য থাকবো। নিজে খারাপ থাকবো কিন্তু আমার নিজ এলাকার মানুষ ভালো থাকবে। আজ যশোরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে একটু রাজনীতির কথা শুনবার জন্য, আগামী দিনের সরকারের কর্ম পরিকল্পনা জানবার জন্য, কিংবা স্বেচ্ছাসেবক দলের ভাইরা ছুটে এসেছে SM জিলানির কাছ থেকে আগামী দিনের নির্দেশনা জানতে। প্রিয় ভাইরা, আজ যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই দিনে আমাদের সকালটি শুরু হয়েছে আমাদের এক প্রয়াত নেতা কবর জিয়ারতের মাধ্যমে। তিনি শহীদ আফতার ফারুক, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য। আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, আমরা কি চাই না শহীদ আফতার ফারুকের হত্যার বিচার? আমরা কি চাই না ওই সারসার পুটখালীর আব্দুল খালেকের হত্যাকাণ্ডের বিচার, কোহিনুরের হত্যাকাণ্ডের বিচার? আমরা কি চাই না চুলমান কাফির আনোয়ারুল হত্যাকাণ্ডের বিচার? আমরা কি চাই না শহীদ ছাত্র নেতা কবির হোসেন পলাশের হত্যাকাণ্ডের বিচার? আমরা কি চাই না শহীদ নাজমুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার? আমরা কি চাই না কেশবপুরের শহীদ আবু বকর আবুর হত্যাকাণ্ডের বিচার? আমরা কি চাই না অভয়নগরের শহীদ লুৎফর এবং শহীদ রফিকের হত্যাকাণ্ডের বিচার? তাহলে আমাদের সামনে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই। ভুলে গেলে চলবে না, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের জনগণের ঘরে পৌঁছে একটি কথা বলেছিলাম, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য আমরা প্রতিটি অসচ্ছল পরিবারের সংসার প্রধান নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমরা কি চাই না আমাদের দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করতে? আমরা কি চাই না যশোরে করোনারি কেয়ার ইউনিট
শরীরকে পূর্ণাঙ্গ করতে, যাতে করে আমাদের পরিবারের কোন সদস্য যদি হৃদরোগে আক্রান্ত হয় তাদেরকে উন্নত চিকিৎসায় ঢাকা কিংবা খুলনায় নিতে না হয়, কিংবা খুলনা কিংবা ঢাকায় নেওয়ার পথে প্রতিমধ্যে আমাদের কোন প্রয়োজনের জীবনটি না শেষ হয়ে যায়। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, রাজনীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনীতি প্রতিটি পাতায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম, সেই রাজনীতির দীক্ষা দিয়েই আমরা পথ চলা শুরু করেছি। তাই গর্ব করে বলতে পারি, জুলাই 2024 15 তারিখের পর সারা বাংলাদেশের কোথায় কি হয়েছে সেই হিসেব না করলেও এই যশোরের রাজপথ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা প্রথম দিন থেকেই প্রশংসিত করেছেন। এক মাস ঘর ছাড়া থেকে আমরা সকাল থেকে রাত অবধি হাজার হাজার মানুষের সম্মিলনে মিছিল সংগ্রামের মাধ্যমে ওই ছাত্র আন্দোলনকে আমরা শক্তি সঞ্চার করেছি। এই অঞ্চলের তাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা অকুণ্ঠ চিত্তে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ভূমিকার কথা স্বীকার করে। আজ অনেক বড় কথা বলা যাবে, আমরা নিশ্চিত মৃত্যুকে আমরা হাতের মুঠোয় নিয়ে আমরা রাজপথকে আঁকড়ে ধরেছি। 5 বার মরব সেই হিসেব করতে যায়নি, কারণ আমরা জানতাম এই যশোরে আমার যেমন 68 জন সহকর্মী জীবন দিয়েছে, সারা বাংলাদেশে যেমন আমার 5000-এর উপরে সহকর্মী জীবন দিয়েছে, এই বাংলাদেশে যেমন আমার 700-র উপরে বেশি নেতাকর্মী খুনের শিকার হয়েছে। আল্লাহর ফয়সালা যদি হয় ওই খুন গুণের তালিকায় আমাদের নামটি অন্তর্ভুক্ত হলেও এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার পতন নিশ্চিত করে যায়। 2022-এর খুলনার একটি জনসভায় বলেছিলাম, শেখ হাসিনা যেদিন পিপিলিকার মতো বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ওই গণভবন ঘেরাও করবে, সেদিন আপনি পালাবার পথ খুঁজে পাবেন না। সেদিনের এই বক্তব্য অনেকের কাছে নিছক কথা বলা মনে হয়েছিল, হয়তো অনেকের কাছে নিছক আজগুবি কল্পনা মনে হয়েছিল, হয়তো অনেকের কাছে বাগাড়ম্বর মনে হয়েছিল। জনগণের সাথে রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করে বলি, জনগণের চোখের ভাষা আমরা করতে পেরেছিলাম বলেই এই কথাটি বলবার সাহস রেখে দেখিয়েছি। প্রিয় সাথী সহযোদ্ধাবৃন্দ, তাই বলতে চাই, ব্যক্তির উন্নয়নের জন্য নয়, দেশের মানুষের উন্নয়নের জন্য যখন রাজনীতি করি এবং যখন আপনার আমার আত্মত্যাগের বিনিময়ে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে, আর আপনার আমার কষ্ট ঘাম এবং শ্রমে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখন এই সরকারকে সফল করবার দায়িত্ব আমাদের সকলকে এই কাঁধে কাঁধ তুলে নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফল করতে হবে এই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখবার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফল করতে হবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসস্থান নিশ্চিত করবার জন্য, এবং সেই জন্য ঐক্যের কোন বিকল্প নেই। দীর্ঘদিন যাদের সাথে রাজনীতি করেছি, আজ কেমন যেন অচেনা হয়ে গেছেন তারা। সংসদে এক ভাষায় কথা বলেন, সংসদের বাইরে আরেক ভাষায় কথা বলেন। আমি বলবো, আল্লাহ পাক ধৈর্যশীলদের পছন্দ করেন। প্রতি মুহূর্তে ধর্মের গল্প না দিয়ে ইসলামকে যদি চরিত্রে ধারণ করি, হৃদয়ে ধারণ করি, তাহলে বলবো ধৈর্য ধারণ করুন। আগামী 4.5 বছর পর 14th জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে দাঁড়ান আমরা। জনগণকে দেওয়া ওয়াদা আমরা কতটুকু পালন করতে পেরেছি আর কতটুকু পারিনি, তার কারণটি সেটি প্রকাশ করি। আর আমাদের ব্যর্থতা কি ছিল এই 5 বছরে আপনার বাংলাদেশের জনগণের কাছে সেটি উপস্থাপন করেন। বাংলাদেশের মানুষকে সুযোগ করে দেন সিদ্ধান্তটি নেবার। যদি আমরা ব্যর্থ হই, আমরা যদি আমাদের কথা রাখতে আমরা ব্যর্থ হয়ে থাকি, নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্তটি নেবেন এবং সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে। আজ প্রায় একটি কথা শুনি, বিএনপি নাকি জুলাই চেতনা ধারণ করে না।
বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করছে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের আইনমন্ত্রী, যিনি এই খুলনা বিভাগের কৃতি সন্তান, বারংবার একটি কথা বলেছেন। এখানে আরেকজন জাতীয় সংসদ সদস্য এস.এম. জিলানী উপস্থিত রয়েছেন। আমরা আমাদের প্রতিটি বক্তব্যে মহান জাতীয় সংসদে বলছি, যে জুলাই সনদ মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলেন, সেই জুলাই সনদে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর বিএনপি ধারণ করে এবং বিএনপি সরাসরি বাস্তবায়ন করে। আপনাদের জানার জন্য বলছি, অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিলেন। এই 133টি অধ্যাদেশের মধ্যে বিএনপি 4 মাসের মধ্যে 117টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। যে কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত হয়নি, বিএনপি একটি বারের জন্য বলেনি যে এই অধ্যাদেশগুলো তারা আইনে পরিণত করবে না। বিএনপি বলেছে এর মধ্যে এমন কিছু অধ্যাদেশ রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিএনপির অভিজ্ঞতাটা সুখকর নয়, বাংলাদেশের জনগণের অভিজ্ঞতা সুখকর নয়। যেমন মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যেমন সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠন অধ্যাদেশ, যেমন দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের অধ্যাদেশ, পুলিশ সার্ভিস কমিশন পুনর্গঠনের অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি কর্মী জীবন দিয়েছে গণতন্ত্র ফেরাতে, গুম হয়েছে সবচেয়ে বেশি এই গণতন্ত্র ফেরাতে, তাই বিএনপির দায় রয়েছে জনগণের। তাই এই অধ্যাদেশগুলো আরেকটু যাচাই বাছাই করতে সকল রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা জাতীয় সংসদে আছেন তাদের মধ্যে আরেকটু যাচাই বাছাই করে আমরা এটা আইনে পরিণত করতে চাই। কিন্তু কারোর তর সইছে না, তারা 4-5 মাসের মধ্যে সরকারের পরিবর্তন করে দেবে। এটি সম্ভব নয়, কারণ বাংলাদেশের জনগণ অনেক অপেক্ষা করে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তারা দেখতে চান তারেক রহমান তাদের জন্য কি করেন। মর্নিং শোজ দ্য ডে, ইংরেজিতে একটি কথা আছে, সকাল দেখে পুরো দিনটি বোঝা যায়। তাই তারেক রহমান তার মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে কৃষকদের কাছে দেওয়া অঙ্গীকার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুব করেন। 3 মাসের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন। 2 মাসের মধ্যে যশোরে এসে তিনি 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি কথা দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ যেই করোনার কেয়ার ইউনিট তরিকুল ইসলামের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2006 সালে উদ্বোধন করে দিয়েছিলেন, যেটি এই 20 বছরে পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। ইনশাআল্লাহ 1 বছরের আগেই আমরা পূর্ণাঙ্গ গঠন করতে। আমি আমার কথা লম্বা করবো না, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে এই আয়োজন সফল করেছেন। বিশেষ করে আয়োজন থেকে বিগত কয়েকটি রাত বিনিদ্র কাটাতে হয়েছে, কারণ ওই আবহাওয়ার কারণে আজ সকালে দুপুরে তারা নিশ্চিত ছিলেন এই আয়োজনটি তারা সুস্থভাবে করতে পারবে কিনা, কিন্তু তারা চেষ্টা করে থাকতে রাখেন, কারণ তাদের নেতা, আমাদের নেতা, আমাদের আপনজন এস.এম. জিলানী এই মঞ্চে আলো ছড়াবেন আজ, সেই কারণে আমরা চেষ্টা করি। তাই আয়োজককে আমরা ধন্যবাদ জানিয়ে, আজকের আমাদের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই সভাকে সফল করবার জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইনশাআল্লাহ সকলে মিলে নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয় জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, অনুষ্ঠানের সভাপতি হলে আর বক্তৃতার সুযোগ থাকে না। আমাদের মা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের জিলানী ভাই যখন ধানের শীষ প্রতীক পেয়েছিলেন, কোন এক সময় টেলিফোন করে অমিত ভাইকে বলেছিলেন, ভাই আপনি আমাকে পাথরের ফুল ফোটাতে পাঠালেন। জিলানী ভাই পরিশ্রম করে ভোটারদের ভোট জয় করে পাথরের ফুল ফুটিয়ে এমপি হয়েছে। আর আমাদের নেতা অমিত ইসলাম অমিত শুধু জাতীয় নেতার সম্মান হিসেবে নয়, 20 বছর এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে থেকে যশোরবাসীর মন জয় করে পার্লামেন্টে গেছেন, মন্ত্রী পরিষদে গেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, যতদিন প্রশিক্ষণ হবে ততদিন বাংলার মাটিতে
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার এবং তার দোসরদের আয়োজিত আজকের এই সমাবেশে স্নেহাস কংগ্রেস সভাপতি জনাব ফয়সাল, যার আগমনকে কেন্দ্র করে আজকের এই সমাজ, এই সভা সমাবেশ উচ্ছ্বসিত আনন্দিত অবস্থায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি হোসেন জিলানী একটু আগে ফয়সাল যা কথা বলছেন, তিনি পাথরে ফুল ফুটিয়েছেন। সেই নেতা তিনি আমাদের আজকের আয়োজনকে সত্যি আলোকিত করেছেন। আমরা তাকে যশোরের মাটিতে স্বাগত জানাই। তার সাথে আরো যারা এসেছেন তারা আমাদের সম্মানিত করেছেন। আমাদের আজকের তাদের জন্য মঞ্চপুষ্ট যশোর জেলার সম্মানিত নেতৃবৃন্দ, চলছে অনুষ্ঠানে আগত যশোর জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ করে মানবাধিকারের সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে ভাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তব্য একটি, সেই বক্তব্যটি হচ্ছে এই জুলাই আন্দোলন 17 তারিখ মাত্র, এটি আগামী লড়াই